লাঠি পাওয়া গেল 15 থেকে 20টা, মারতে গেছি আমি একা, এটা সবাই বিশ্বাস করলো এবং ড্রাইভারটা আমার উপরে দিল। এর সাথে নাকি আর কেউ জড়িত ছিল না, এইটা নাকি আবার আমার ফ্রেন্ডরা সাক্ষী দিছে। হেই গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু কিছুদিন ধরে কোনো ট্রাভেলিং ব্লগ হচ্ছে না, যেহেতু আপনাদের মাঝে কিছু কিছু ছোটখাটো ব্যাপার শেয়ার করতেছি, হতে পারে সেটা জীবনের গল্প, হতে পারে কোনো ঘটনা, এছাড়া তো উপায় নেই আসলে। রেগুলার অ্যাক্টিভিটি রক্ষা করার জন্য আপনাদের মাঝে শেয়ার করতেই হবে কিছু না কিছু। শীতকাল শুরু হয়ে গেছে, কিন্তু ভালো মতো পাহাড়ে একটু সময় কাটাইতে পারলাম না। তো জানুয়ারিতে চিন্তা আছে যে পাহাড়ের দিকে আরেকবার যাব। তার আগে এই ঘটনাগুলোই শেয়ার করতে থাকি। তবে আজকে আপনাদের মাঝে যে ঘটনাটা শেয়ার করব অন্য কোনো ঘটনা না, আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং আমি বিশ্বাস করি আমাদের সমাজে চলার জন্য সকলে যে প্রচলিত প্রবাদগুলো বা ব্যাপারগুলো বলে, আমি ম্যাক্সিমাম প্রবাদেরই বিপক্ষে। তার ভিতরে অন্যতম একটা ব্যাপার হচ্ছে বন্ধু বান্ধবের ব্যাপারটাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। যে বন্ধু বান্ধব সম্পর্কে আমার বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, সেটাই শেয়ার করব এই কারণে, সকলে বলে বন্ধু বান্ধব ছাড়া লাইফে উন্নতি করা যায় না, তারা সবসময় পাশে দাঁড়ায়, তারা বিপদে হাত বাড়ায়। তো অ্যাকচুয়ালি আমার জীবনে পুরো উল্টাটাই ঘটছে। আমি যখন বন্ধু বান্ধব থেকে আমার জীবনকে গুটিয়ে নিয়েছি, বন্ধু বান্ধব থেকে দূরে সরে গেছি, তখনই আমার জীবনের যত প্রকার উন্নতি আছে সবগুলোই আমি অর্জন করতে পারছি। যতদিন আমার জীবনে বন্ধু বান্ধব ছিল ততদিন পর্যন্ত আমি আমার জীবনে কোনো উন্নতি করতে পারি নাই, অসহায়ত্বের মতো দিন কাটাইছি। আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে, তো বা আপনাদের কাছে শুনে মনে হবে যে আমি পুরোটাই ভুল, কিন্তু পক্ষে হতে পারে আমি পুরোটা ভুল, কিন্তু এটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার বাস্তব অভিজ্ঞতা, আমি তো কোনোভাবে অস্বীকার করতে পারবো না। যার কারণে প্রথমেই কথাটা বলে নিলাম। এখন আসেন আসল কথায় আসি। যখন এসএসসি পরীক্ষা দিব, কিন্তু আগে ফেব্রুয়ারির পরে মানে মার্চের দিকে হইতো। আমার এসএসসি পরীক্ষা যখন হয়েছে তখন মার্চের মাঝামাঝিতে পরীক্ষা পড়ছে। মার্চের প্রথম দিকে না জানো ফেব্রুয়ারির মাঝামাঝি দিকে, তখন তো আর ক্লাস হয় না, তখন কোচিং হইতো। তো কোচিংটা শুরু হইতো সকাল 10টা থেকে। অ্যাকচুয়ালি স্কুল শুরু হইতো সকাল 8টা থেকে, কিন্তু আমাদের যারা এসএসসি ক্যান্ডিডেট আসছিল তাদের পরীক্ষা শুরু হইতো সকাল 10টা থেকে। যে আমরা প্রচণ্ড শীত গ্রামে, তো ওখানে জ্যাকেট ট্যাকেট পরে যাইতাম। 10টার দিকে যেয়ে যখন ক্লাসরুমে ঢুকতাম এত গরম লাগতো যে আমরা টিকে থাকা মুশকিল হয়ে যাইতো। জন্য আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জয়েন করছিল নতুন, তো উনি এই ক্লাস নিতে আসছে, উনি গণিতের টিচার। তো ওনাকে সরাসরি মৌখিকভাবে বললাম যে স্যার এখন তো শীতকাল ঠিক আছে, কিন্তু এই যে জ্যাকেট ট্যাকেট পরে আসি, তারপর যখন ক্লাসে বসি একটা ভাবসা গরম, মানে রোদটা যখন চেতে জ্যাকেট আর পরে থাকা যায় না। এবং আমরা যখন বাসায় যাই, এই একে তো এতগুলো কোচিংয়ের বইপত্র, তার উপরে এই জ্যাকেট ঘাড়ে করে নিয়ে যাওয়া, মানে এটা তো পরে থাকা যায় না, এবং আমাদের তো হেঁটে যেতে হয়, বিশাল একটা সমস্যা। একটু কোচিংটা মর্নিং করেন। তো উনি হয়তো বা মুড ওই দিন খারাপ ছিল, খেপে ঠেপে একদম বলতেছে যে এটা কি মুখে বলার বিষয়, অবশ্যই যে কোনো কিছু করতে হলে দরখাস্তর মাধ্যমে দিতে হয়, সেটা কি তোমরা জানো না, এইরকম আর কি। তো ওই জিনিসটা রুট ব্যবহার, একটু আজব ব্যবহারের কারণে আমার ওটা মাইন্ডে লাগছে। আমি এবার কি করলাম, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে একটা দরখাস্ত লিখলাম, লিখে কয়েকজনের সাইন ঠাইন নিয়ে ক্লাসে, তারপরে সাথে সাথে উনি লাইব্রেরিতে গিয়ে চেয়ারে বসতে পারে নাই, তার ভিতরে আমার দরখাস্ত লিখে, মানে মর্নিং স্কুলের জন্য আবেদন লিখে, তারপরে সাথে সাথে আমি দিয়ে আসছি। এখন ওনার এই জিনিসটা খুব মাইন্ডে লাগছে যে আমি সাথে সাথে আমাকে বকাবকি করলো। এখন সাথে সাথেই আমি যখন জিনিসটা লিখে নিয়ে গেলাম, উনি মাইন্ডে লাগার কারণে উনি এই দরখাস্তটা ধরে টাপ করে টেবিলের উপর রাখছে, রেখে উনি আমাকে একটা কথা বলছে। তো আমি টিচারের নামে বদনাম করতে চাই না, যাই হোক, উনি কথাটা বলার পর আমার প্রচণ্ড মেজাজ খারাপ হয়েছে, এবং আমি কোনো কথা না বলে হুড় করে লাইব্রেরি থেকে বের হয়ে ক্লাসরুমে গেছি। ক্লাসরুমে গিয়ে ওরা সবাই জিজ্ঞেস করলো কী হয়েছে ঘটনা। আমি বললাম এই ঘটনা, সে এরকম তো বাজে ব্যবহার করছে। তো কিছু উদ্যোগী বন্ধু বান্ধব থাকে না, তারা কথা বলে বলছে আজকে চল তারে পিটাবো। বলার পরে কলকে কয়েকজন মিলে বাইরে একটু বেড়া ছিল, মানে স্কুল বাগানে যে ফুল বাগানে যে বেড়া থাকে, বেড়া লাঠি টাঠি ভাঙলো, আমিও ছিলাম সাথে। তো লাঠি টাঠি ভাঙলো, ভেঙে এমনি মজার ছলে আর কি, এটা কিন্তু সিরিয়াস কিছুই ছিল না। এবং আমিও হাসাহাসি করতেছিলাম সবাই মিলে, চল তাইলে আজকে দেখাই দিই তারে, এরকম কথা বলছি, কিন্তু মজার ছলে এটা পুরোটাই, বুঝছেন। কিন্তু এই ব্যাপারটা কিন্তু কখনোই সিরিয়াস না, মানে এই কথাটা বলার তো মুড খারাপ আমার। তো ওরা মজা নেওয়ার জন্য এবং আমিও মজা নেওয়ার জন্য আমরা মজা করতেছি। তো করছিলাম কি, ওই কিছু লাঠি টাঠি ভাঙার পরে ওটা কি করলো, আমাদের স্কুলের যেখানে দাঁড়িয়ে ছাড়রা বক্তব্য দিত, সেটা একটা মঞ্চ ছিল কাঠের, ওই মঞ্চের নিচে হচ্ছে রাখলো। হ্যাঁ, তারপরে কি হলো, ভিতরে আমি যে হুট করে বের হয়ে চলে আসছি লাইব্রেরি থেকে, এইটা আবার অন্য যে স্যারদের সে নালিশ করছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। কারণ উনি নতুন ছিল সেটাও বড় কথা না, ওনার সাথে আমার মনোমালিন্য হয়েছে। এখন এই ব্যাপারটা তো উনি সরাসরি বিচার করতে গেলে কেমন দেখা যায় না, মধ্যে তো কেউ নাই, কারণ লাইব্রেরিতে তখন কেউ ছিল না, সবাই ক্লাসরুমে ছিল, উনি আর আমি। এখন ওনার সাথে আমার কী ব্যবহার হয়েছে বা উনি আমাকে কী কথা বলছে, এটা তো কেউ দেখে নাই, কোনো প্রমাণও নাই, আর তখন তো সিসিটিভি ক্যামেরাও ছিল না।
উনি তো হুট করে চাইলেই আমাকে ধরে মারধর করতে পারে না। উনি করছে কি, বাংলা স্যারটার যারা ছিল, যে সব স্যাররা আমার খুব পছন্দ করতো, তাদেরকে হচ্ছে ব্যাপারটা বললো যে সে তো এরকম বেয়াদবি করছে। এইবার তো ওই স্যাররা ডেকে আমাকে ভকা ঝকা অমুক, এই তোরে বের করে দিব ক্লাস থেকে, এরকম বেদব পড়ানোর দরকার নাই, অথচ আমার পরীক্ষার বাকি আছে আর 1 মাস। তো যখনই বের করে দেওয়ার কথা বলছে আমি তো অবাক। আমি আবারও রাগ করে কি করছি, আমি বের হয়ে ক্লাসরুম থেকে বইপত্র নিয়ে আমি চলে গেছি বাড়িতে। বাড়িতে যাওয়ার পর পরের দিনের ঘটনা শুনি কি, ফোন দিয়ে আর বাবা মাকে দেখা করতে বলছে। কি ঘটনা? আমি তো মনে করছি স্বাভাবিক, রাগ করে চলে আসছি, হয়তো বা একটু নালিশ টালিশ দিবে। কিন্তু পরে শুনি কি, আমার ক্লাসমেটরা তো সবাই ছিল ওইখানে, তাদের কাছ থেকে সিগনেচার নিছে। এখন তারা বলতেছে সাদা পেপারে সিগনেচার নিচ্ছে। সাদা পেপারে সিগনেচার ওরাও বা কেন দিল বা নিল কী কারণে সেটা আমি বলি। সিগনেচার নিল, নেওয়ার পরে কি ওখানে উল্লেখ করা আছে যে আমি নাকি স্যারকে মারতে চাইছি, এবং স্যারকে মারার জন্য 15 থেকে 20টা লাঠি, আসলে 15 থেকে 20টা ভাঙাচুরা বেড়ার লাঠি আর কি, ওই ইয়াতে ছিল, খাটের নিচে ছিল। এটা পাওয়া গেছে প্রমাণসহ, এবং সেটা লাইব্রেরিতে জমা আছে যে এই লাঠিগুলো আমি সংরক্ষণ করছি স্যারকে মারার জন্য, এবং সম্পূর্ণ দায়ভারটা আমার, আমি হচ্ছে উদ্যোগী, আমি একাই এই কাজটা করতেছি। আমি আকাশ থেকে বললাম যে লাঠি পাওয়া গেল 15 থেকে 20টা, মারতে গেছি আমি একা, এটা সবাই বিশ্বাস করলো, এবং দায়ভারটা আমার উপরে দিল। এর সাথে নাকি আর কেউ জড়িত ছিল না, এইটা নাকি আবার আমার ফ্রেন্ডরা সাক্ষী দিছে। হ্যাঁ, এটা সাক্ষী দিয়েছে, সাক্ষীর নাকি ডকুমেন্টও আছে। তো এই যে ঘটনাটা ঘটলো, আমি তো পুরোই শক। আমি আকাশ থেকে বললাম যে ঠিক আছে মানলাম, আমি স্যারকে মারার জন্য বলছি, হ্যাঁ, এবং আমি স্যারকে মারতে চাইছি এই ঘটনার পরে, এবং গালিগালাজ করছি, ভালো কথা। এখন স্যারকে মারার জন্য আমার হাত হয়েছে 2টা, আমি একা 15 থেকে 20টা লাঠি স্যারকে মারার জন্য রাখলাম, আর এইটা সবাই বিশ্বাস করে নিল, এবং সেটা প্রমাণও পাইলো। 15 থেকে 20টা লাঠি তারা ওটা জমা রাখছে যে অস্ত্র হিসেবে, যে এটা দিয়ে আমি মারতে চাইছি। মানে আমি রীতিমতো, মানে আমার ফ্যামিলিও হচ্ছে অবাক হয়ে গেছে, আমিও অবাক হয়ে গেছি। কারণ আমি একটু ছিলাম, আমি সবসময় একটু অপরাধের বিরুদ্ধে কথা বলি, কিন্তু তাই বলে এই না যে একটা মস্তান ছিলাম। আমি সবসময় অন্যায় দেখতে পারি না, তাই বলে আমি কখনো মাস্তান টাইপের ছিলাম না। তো আমি তো পুরো অবাক। তারপরে আমি ফ্যামিলিকে ব্যাপারটা বুঝাইয়া বলে 1 মাসের ভিতরে অন্য একটা স্কুলে কথা বলে, স্কুল স্যারের ওই হেডমাস্টারের সাথে, হেড স্যারের সাথে কথা বলে, ওখানে আমি 1 মাসের ভিতরে আমি আমার স্কুল চেঞ্জ করলাম। তাদের আর ওই নোটিশের জবাবদিহিতা আমি করলাম না। আমি 1 মাসের ভিতরে স্কুল চেঞ্জ করে নতুন স্কুলে আমি জয়েন করলাম। অনেক কষ্ট হয়েছে, এটার জন্য আমার অনেক টাকা গেছে, অলমোস্ট ওই সময়ে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে। মানে এটা কিন্তু খুবই কঠিন কাজ, নিয়ম আছে কিন্তু। আপনি 8 মাসের আগে, 8 মাস না যেন 9 মাস, আপনি স্কুল চেঞ্জ করতে হলে মিনিমাম মনে হয় হাতে 6 থেকে 8 মাস থাকা লাগে। তো সেখানে আমি মাত্র 1 মাস আছে এসএসসি পরীক্ষার বাকি, যেখানে আমার অ্যাডমিট কার্ড পর্যন্ত বের হয়ে গেছে। এইখানে আমি হচ্ছে স্কুল চেঞ্জ করলাম, বোর্ডে গিয়ে দৌড়াদৌড়ি করে অনেক টাকা খরচ করে স্কুল চেঞ্জ করে আমি অন্য স্কুল থেকে পরীক্ষা দিলাম। যখন অন্য স্কুল থেকে পরীক্ষা দিলাম, সবাই বলাবলি করতেছিল আমার স্কুলের স্যাররা যে ফেল করবে, বেয়াদবি করছে অমুক। মানে আমি তো ভাই অপরাধ করি না, আমি বেয়াদবি কী আছে। পরে আমার রেজাল্ট বের হলো, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, 4.13 ছিল আমার রেজাল্ট। অথচ আরও সায়েন্সের স্টুডেন্ট ছিল আমার স্কুলে, আমার বন্ধুবান্ধব, তাদের রেজাল্টটা হামরি খুব একটা আমার থেকে যে ভালো আসছে তা না, আসছে 2-1 জনের পয়েন্ট ভালো আসছে, কিন্তু তাই বলেই না। এখন ঘটনার পর থেকে আমি আমার জীবনের, আমার সাথে মানে বন্ধুত্ব যারা ছিল, মানে আমার ক্লাসমেট বলতে যারা বন্ধু বান্ধব ছিল, সকলকে পরিত্যাগ করছি। পরিত্যাগ বলতে যে কথাই বলি না কারোর সাথে তা না, তাদের সঙ্গ আমি পরিত্যাগ করলাম। ওই দেখা হইলে হাই হ্যালো, বিকেলবেলা হইলে একটু হালকা আড্ডা, এরপর আমি কি করলাম, তাহলে এই সময়টা আমি কিভাবে কাজে লাগাইতে পারি। এই সময়টাকে আমি পুরোপুরি, আগেও কাজ করতাম, পরবর্তীতে আমি পুরো কাজে মনোযোগ দিলাম। তারপর থেকে আমি বন্ধু বান্ধবকে কখনোই টাইম দিতাম না, শুধুমাত্র নিজেকে টাইম দিতাম, নিজে কাজ করতাম, নিজে ঘুরতাম, খাইতাম। ঠিক যখন থেকে আমি আমার জীবনের এই বন্ধু বান্ধব পরিত্যাগ করলাম, তখন থেকে আমার লাইফের, আমার মানি ব্যাগ কোনোদিনও ফাঁকা হয় না, এবং কি আজ পর্যন্ত না। এখন প্রশ্ন হতে পারে যে বন্ধু বান্ধব ছাড়া কি জীবন চলে? মানুষের তো বন্ধু দরকার আছে জীবনের অনেক কিছু শেয়ার করার জন্য, পথ চলার জন্য, কিছুটা সাহায্যের জন্য, মানসিক শান্তির জন্য। হ্যাঁ, এখন আমার বন্ধু বান্ধব কারা জানেন? এখন আমার বন্ধু বান্ধব হচ্ছে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, অথবা একজন ভার্সিটির স্টুডেন্ট, অথবা আমার থেকে সিনিয়র কেউ, হ্যাঁ, অথবা কর্মক্ষেত্রে কেউ ব্যস্ত একজন লোক। মানে আমি এমন কারোর সাথে বন্ধুত্ব করি না যে লোকটা তার ফালতু সময় আছে, যে লোকটা বেকার, হুদাই কোনো কাম নাই, এরকম কোনো লোকের সাথে বন্ধুত্ব করি না। কারণ আমি শিখে গেছি, যার কাজ নাই, যে বেকার, যার অলস মস্তিষ্ক, সে আপনাকে সারাদিন খুঁজবে যে আপনার বন্ধু হলেও আপনাকে কীভাবে বিপদে ফেলানো যায়। কিন্তু যে লোকটা কর্মব্যস্ত, তার ভাই অত টাইম নাই, তার ফ্যামিলি আছে, তার চাকরি আছে, তার আলাদা একটা লাইফ আছে, সে যতটুকু সময় আপনার সাথে বন্ধুত্ব করবে বা যে ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবে, সেটা হবে কাজের প্লাস বন্ধুত্বের। যার কারণ হচ্ছে
তারপর থেকে আমার ক্লাসমেট যারা ছিল তারা হয়তো বা বিভিন্ন জায়গায় এখন হয়তো ভিডিওটাও দেখতেছে, কিন্তু আমি আসলে ওই হাই হ্যালো পর্যন্তই শেষ। তাদের সাথে আমার এমন কোনো বন্ধুত্ব নাই যে তাদের সাথে প্রতিদিন ফেসবুকে চ্যাট হয়, কথা হয় অনলাইনে, অথবা দেখা করতে হবে কোথায় আছে এরকম। আমি আসলে এই ধরনের সমবয়সী বন্ধু বান্ধবে বিশ্বাসী না। আমি সবসময় এমন মানুষকে বন্ধুত্ব করি যার কাছ থেকে আমি কিছু শিখতে পারবো এবং আমি যাকে কিছু হালকা হইলেও শিখাইতে পারবো। যার কারণে আমার কর্মজীবনে ঢোকার পরে, যেমন এখন ব্লগিং লাইভে ঢোকার পরে, তারা হচ্ছে এই মোটো ব্লগিং টাইপের কাজকর্ম করে, তার এই ধরনের বিজনেসের সাথে জড়িত তারা, এই ধরনের কাজের সাথে জড়িত তারা, অথবা কোনো একটা কোম্পানিতে চাকরি করতেছে, মোটরসাইকেল কোম্পানিতে তারা, মানে আমার বন্ধু বান্ধব যখন এই কমিউনিটির। এবং ওই আগের কমিউনিটি অর্থাৎ ওই যে ক্লাসমেট থেকে শুরু হওয়া বন্ধুত্ব, এদেরকে সাথে আমার কোনো সম্পর্ক নাই এবং আমি আমার মতো শান্তিতে আছি। এবং যখন থেকে দেখলাম যে এই সমবয়সী বন্ধু বান্ধব যখন থেকে পরিত্যাগ করলাম, তখন থেকে আমার লাইফ চেঞ্জ। যার কারণে অনেকে ছোটোবেলার বন্ধুত্বে বিশ্বাসী, আমি কোনো ছোটোবেলার বন্ধুত্বে বিশ্বাসী না, আমার কোনো ছোটোবেলার বন্ধু বান্ধব নাই। যার কারণে আমি এলাকায় যাইতে খুব একটা উৎসাহিত হই না। আমার কাছে এরাই হচ্ছে বন্ধু বান্ধব, যাদের সাথে আমি প্রতিনিয়ত ঘোরাফেরা করতেছি, ঘোরাঘুরি করতেছি, ওঠা বসা করতেছি এবং কাজকর্মে প্রতিদিন বিভিন্ন কাজকর্মে তাদের সাথে নতুন নতুন আলোচনায় যুক্ত হচ্ছি। এরাই আমার বন্ধু বান্ধব, এদের কাছেই সব শেয়ার করি, এদের মাঝে কাজের কথাও এদের মাঝে হয়, আড্ডার ব্যাপারও এদের সাথে শেয়ার হয়। এটাই হচ্ছে আমার সত্য এবং তিতা সত্য। যার কারণে আপনাদের মাঝে বললাম যে সবার জীবনের ঘটনা, সবার জীবনের বিশ্বাস এক না। যাই হোক, এটা ছিল একটা পার্সোনাল ঘটনাকে অন্যভাবে নেবেন না, এবং এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমার জীবনে আমার জীবনে ছোটোবেলার বন্ধু বান্ধবের কোনো ভূমিকা নাই। ক্ষতি ছাড়া আমি তাদের কাছ থেকে কোনোদিন লাভ পাই নাই, বরং তাদের পরিত্যাগ করার কারণে আমার জীবনের সমস্ত উন্নতি। ঠিক আছে, আবার মনো কষ্টে পাই না, তার মানে সবার জীবনের বন্ধু বান্ধব কিন্তু এক না। আমার বন্ধু বান্ধবগুলো এমন ছিল, তার মানে এই না যে আপনার বন্ধু বান্ধবগুলোও আপনার সাথে বিট্রে করবে, ব্যাপারটা এরকম না। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি, বাই বাই।